তো আজকে আমরা সায়েন্সের আরেকটা সাবজেক্ট শুরু করব, যেটা হচ্ছে আমাদের বায়োলজি, যেটা খুব ইম্পর্ট্যান্ট এবং অনেকের কাছে খুব টাফ মনে হয়, কারণ এটার ইংলিশ টার্মগুলো সবসময় মনে রাখতে হয়। এগুলো এক্সামও কিন্তু এই ইংলিশের টার্মগুলো আসে, আর ইংলিশের টার্মটা পুরোটা ইংলিশের টার্ম নয়, কিছু ল্যাটিন মানে ম্যাক্সিমাম ল্যাটিন ওয়ার্ড আর কিছু গ্রিক ওয়ার্ড দিয়ে থাকে, তাই একটু বেশি কনফিউশন টাইপের কোয়েশ্চেন আছে। তো শুরু করব বায়োলজি। বায়োলজির কথার মানে হচ্ছে, বায়ো মানে হচ্ছে লিভিং অর্গানিজম, ঠিক আছে? লিভিং অর্গানিজম হচ্ছে বায়ো, ঠিক আছে? আর লজি মানে হচ্ছে টু স্টাডি, মানে আমরা যা কিছু লিভিং অর্গানিজম নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে বায়োলজি। বায়োলজি আমরা সাধারণভাবে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে বোটানি, আর একটা হচ্ছে জুওলজি, আর একটা আছে ফিজিওলজি, যেটা আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, তাই আমরা এখানে পড়াশোনা সেটা করব না ফিজিওলজি নিয়ে। আর আরেকটা আমরা পড়ি প্রথমে শুরুতেই মাইক্রোবায়োলজি। আমরা সাধারণত মাইক্রো অর্গানিজম নিয়ে পড়াশোনা করি। তো এখানে তিনটে জিনিস জানার আছে, যে জিনিসগুলো স্ট্যাটিক জিকের মতো কোয়েশ্চেনগুলো আছে। বায়োলজির ফাদারকে, মানে জনক কাকে বলা হয়? ফাদার অফ বায়োলজি হচ্ছে অ্যারিস্টোটল। ঠিক আছে। আর হচ্ছে লিভিং মানে বায়োলজি বোটানির ফাদার হচ্ছে থিওসফ্রেস্টাস, ঠিক আছে। আর জুলজিরও কিন্তু হচ্ছে অ্যারিস্টোটল। আর মাইক্রোবায়োলজির ফাদার হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহক, ঠিক আছে। এই তিনটে স্ট্র্যাটেজিকে আমাদের মনে রাখা উচিত সবসময়, কারণ এই তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস। তারপরে আমি এই নিয়ে একটা কিছু বলতে চাই, যে প্রথম আমাদের যখন মাইক্রোস্কোপ তৈরি হয়েছিল, আমাদের প্রথম মাইক্রোস্কোপ কখন তৈরি হয়েছিল? 1590-এ। কে করেছিল? হান্স অ্যান্ড জনসন। তারা হচ্ছে দুই বাবা ও ছেলে, এই দুজনে মিলে 1590 সালে মাইক্রোস্কোপে তৈরি করেছিল। কিন্তু সেই মাইক্রোস্কোপ ছিল মানে সিম্পলভাবে ইউজ করা যেত না, আর সবাই সেটা ইউজ করতে পারতো না। সেই জন্য 1660 সালে অ্যান্টনি ভ্যান লিউয়েনহক নিজে সিম্পল মাইক্রোস্কোপ আর ওর থেকে খুব মানে উন্নত মাইক্রোস্কোপে তৈরি করে, ঠিক আছে। তার জন্য অ্যান্টনি ভ্যান লিউয়েনহককে ফাদার অফ মাইক্রোস্কোপিকও বলা হয়। কি বলা হয়? ফাদার অফ মাইক্রোস্কোপিক। একে যেমন ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয়, ঠিক আছে, সেরকম ওকে ফাদার অফ মাইক্রোস্কোপিকও বলা হয়। তারপরে এই লিউয়েনহকের যে মাইক্রোস্কোপটা ছিল, সেই মাইক্রোস্কোপটা বলা হয় যে তার যে আমরা মাইক্রো অর্গানিজমটা দেখবো, সেই মাইক্রো অর্গানিজমের 275x টাইমে জুম করে সেটাকে দেখা যায়। তারপরে এলো আমাদের 1665 সালে রবার্ট হুক নামের একজন বিজ্ঞানী, যিনি কী করলেন, যে কর্ক মানে হচ্ছে গাছের যে গাছের ছাল থেকে কর্কের তৈরি হয়। গাছের কোন ছালটা দিয়ে কর্কের তৈরি হয়? একটা গাছ যখন বৃক্ষে পরিণত হয়, তো বৃক্ষে পরিণত হওয়ার সাথে সাথে তার যে প্রথমে যে ছালটা ছিল, সেই ছালটা কী হয়ে যায়, যখন বড় হতে হতে থাকে, সেই ছোট ছালটা বাইরে কী হয়, নষ্ট হয়ে সেটা বাইরে জমা হয়, যেটা প্রোটেকশনেরও কাজ করে গাছের, ঠিক আছে। তো সেই ছাল নিয়ে যখন গবেষণা করে রবার্ট হুক 1665 সালে, তখন তিনি দেখেন যে এই যে কর্কটা আছে, সেটা অনেকগুলি ছোট ছোট ঘর বা প্রকোষ্ঠ নিয়ে তৈরি। সেইগুলোর তিনি তখন নাম দেন সেল। তিনি এই সেলের যা ল্যাটিন ওয়ার্ডের মানে হচ্ছে স্মল রুম, ঠিক আছে। কর্কের একটা নিন, ঠিক আছে। কত সালে বলছি? রবার্ট হুক কত সালে? 1665-তে, ঠিক আছে। কী নিয়ে? কর্ক নিয়ে করেন প্রথম তালে কর্ক নিয়ে। এটা হচ্ছে ডেড সেল, ঠিক আছে, মৃত কোষ নিয়ে তিনি গবেষণা করেন। কেমন থাকে? এরকমভাবে প্রকোষ্ঠ থাকে অনেক, যেগুলো কী টাইপের? হেক্সাগোনাল টাইপের, ম্যাক্সিমাম হেক্সাগোনাল টাইপের, ঠিক আছে। বেশি
ভালো করে আঁকছি না। এরকম কিছু রুম দেখতে পান যেগুলো তিনি নাম দেন সেল, ঠিক আছে, যেগুলো নাম দেন তিনি সেল, যার ল্যাটিন ওয়ার্ডের মানে হচ্ছে স্মল রুম, স্মল রুম ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে, যার মানে হচ্ছে স্মল রুম, তিনি নাম দেন সেল। তারপরে 1672 সালে যিনি যে মাইক্রোস্কোপের দ্বারা রবার্ট হুকের যে এই সেল আবিষ্কার করেছিল ডেড সেলটা, তিনি এবার সেটাকে খোঁজ করে তিনটে জিনিসের ওপর অ্যান্টনি ভ্যান লিউয়েনহক তিনটে জিনিসের ওপর গবেষণা শুরু করেন। কী? একটা হচ্ছে ব্যাকটেরিয়া, আমরা সবাই জানি ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করেছিলেন তিনি। তারপর হচ্ছে স্পার্ম, আর একটা জিনিস হচ্ছে রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসেল, রেড ব্লাড কর্পাসেলস, ঠিক আছে। এই তিনটে জিনিস নিয়ে অ্যান্টনি ভ্যান লিউয়েনহক 1672 সালে গবেষণা শুরু করেন এবং দেখেন যে এখানেও যেমন রবার্ট হুক সেলের নাম দেন, সেরকম অ্যান্টনি ভ্যান লিউয়েনহকও দেখেন যে ব্যাকটেরিয়ার মধ্যেও সেম জিনিস বর্তমান রয়েছে। তখন তিনি লিভিং সেলের কী করেন, ডিসকভার করেন, ঠিক আছে। তাহলে যদি বলি প্রথম লিভিং সেলের ডিসকভার কে করেন, সেটা হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহক, যেটা কেমন টাইপের ছিল, প্রোক্যারিওট, ইউক্যারিওট আমি পড়াবো, তো কেমন ছিল, প্রোক্যারিওটিক টাইপের। আর রবার্ট হুক কী ছিল, ডেড সেল ছিল। তাহলে প্রথম যদি বলে সেল আবিষ্কার কে করেছিল, রবার্ট হুক। প্রথম লিভিং সেল আবিষ্কার করেছিল অ্যান্টনি ভ্যান লিউয়েনহক, ঠিক আছে। তারপরে ধীরে ধীরে আসতে থাকে যত আমাদের এই যে মাইক্রোস্কোপ আছে, ইলেকট্রন মাইক্রোস্কোপের তৈরি হয়। এই ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি হওয়ার পর 1831 সালে আরেকজন বিজ্ঞানী রবার্ট ব্রাউন, কী নাম, রবার্ট ব্রাউন নামের একজন ব্যক্তি, যিনি সেল নিয়ে যখন গবেষণা করছিলেন, মানে কোষ নিয়ে যখন গবেষণা করছিলেন, তিনি দেখছিলেন যে প্রতিটা কোষে, সেটা হোক অ্যানিম্যাল সেল বা হোক প্লান্ট সেল, প্রতিটা সেলেই কিন্তু ওর একটা সেন্ট্রালাইজড একটা পার্ট রয়েছে। সেন্ট্রালাইজড পার্ট মানে এটা যদি একটা মানে অ্যানিম্যাল সেল হয়, অ্যানিম্যাল সেলের প্রায় সেন্টারে একটা জিনিস রয়েছে, প্রায় সেন্টার। আর প্লান্ট সেলের মধ্যে দেখেন একটু সাইডে, মানে প্রায় সেন্টার মানে একটু সাইডে একটা জিনিস দেখতে পান। সেই জিনিসটার তিনি নাম দেন, এটা হচ্ছে প্লান্ট সেল, এই জিনিসটার তিনি নাম দেন নিউক্লিয়াস। তাহলে বোঝা গেল নিউক্লিয়াসের আবিষ্কার কে করেন, আর নিউক্লিয়াসের প্রথম নামকরণও কে করেন, আর কত সালে তৈরি হয়, কত সালে, 1831 সালে রবার্ট ব্রাউন একটা সেন্ট্রালাইজড, প্রতিটা কোষে সেন্ট্রালাইজড পার্টস খুঁজে পান, যেটার নাম দেন নিউক্লিয়াস, ঠিক আছে। এরপরে এখানে সেল আমাদের প্রায় মোটামুটিভাবে সেলের যে ল্যান্ডমার্ক আছে, সেল কিভাবে সেল তৈরি হয়েছে, মানে সেল কি, দুটো আমাদের এখানে বিজ্ঞানের নাম মনে রাখতে, সেলের তিনটে ডিসকভার মনে রাখতে হবে, ঠিক আছে। তার মধ্যে দুটো হচ্ছে আমরা আগে বলছি 1838 থেকে, তো সেলের কিভাবে ডিসকভার হয়েছে সেটা দেখলাম। এবারে আমাদের দুটো বিজ্ঞানী আছে, একটা সেলের নাম হচ্ছে, ঠিক আছে, এম.জে. স্লাইডেন, আর হচ্ছে থিওডোর সোয়ান, ঠিক আছে। কি বললাম, থিওডোর সোয়ান অ্যান্ড এম.জে. স্লাইডেন অ্যান্ড থিওডোর সোয়ান, এই দুটো বিজ্ঞানী। প্রথমে এম.জে. স্লাইডেন কত সালে, 1838-এ। ইনি কী করেন, প্লান্ট সেল নিয়ে গবেষণা করছিলেন। ইনি 1839-এ কী নিয়ে গবেষণা করছিলেন, অ্যানিম্যাল সেল নিয়ে গবেষণা করছিলেন। এই দুজনই একটা হাইপোথেসিস দেন, যেটাকে বলা হয় আমাদের সেল থিওরি। এই দুজনের হাইপোথেসিসে দুটো আমাদের স্টেটমেন্ট দেন। এই দুটো স্টেটমেন্ট কী হচ্ছে, একটা হচ্ছে অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড ওয়ান অর মোর সেলস, মানে প্রতিটা আমাদের যে লিভিং অর্গানিজম আছে, প্রতিটা অর্গানিজম হয় একটা বা তার বেশি কোষ নিয়ে গঠিত, ঠিক আছে। ফার্স্ট স্টেটমেন্ট কি, অল লিভিং অর্গানিজম আর composed of one or more than one cell, ঠিক আছে। প্রতিটা লিভিং অর্গানিজম একটা বা তার বেশি সেল নিয়ে গঠিত। তারপরে সেকেন্ড স্টেটমেন্ট কী দেন, সেকেন্ড স্টেটমেন্টে বলেন
এই যে সেল হচ্ছে, সেল ইজ আ বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, মানে হচ্ছে আমাদের এই যে কোষটাই হচ্ছে আমাদের মেন স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট, ঠিক আছে, মানে কাঠামোগত, মানে পরিকাঠামোগত আর ফাংশনাল ইউনিট কোষকে এই কি বলছি সেকেন্ড স্টেটমেন্টে কি বললাম, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। স্ট্রাকচারাল ফাংশনাল বলতে কী হচ্ছে, স্ট্রাকচারাল মানে হচ্ছে আমাদের এমনিতেও যে ধরনের কোষ আছে, সমস্ত ধরনের কোষের নিজের আলাদা আলাদা সাইজ শেপ অনুযায়ী আলাদা আলাদা স্ট্রাকচার আছে, এবং কোষ নিয়ে আমাদের যে পুরো দেহ, সে কোনো লিভিং অর্গানিজমের দেহটা কীরকম হবে এই আমাদের কোষ ডিফাইন করে, কোষ আমাদের স্ট্রাকচারটা ডিফাইন করে। কী করে ডিফাইন করে, কারণ প্রতিটা কোষের ভেতরে আমাদের ডিএনএ আছে, ডিএনএ মানে জিন আছে, আর জিনেই আমাদের শরীরের কাঠামো কেমন হবে, কীরকম হবে এরকম বিস্তার করতে আমাদের সেলই তাহলে সাহায্য করছে, মানে এই জিনটা সাহায্য করে। জিন কোথায় থাকে, স্ট্রাকচার মানে সেলের মধ্যে থাকে। আর ফাংশনাল ইউনিট বলতে আমাদের যে তিনটে জিনিস আছে, মেন জিনিস, একটা হচ্ছে নিউট্রিশন, মানে যেখান থেকে আমরা এনার্জি পাবো, আর একটা হচ্ছে এক্সক্রিশন, যেটা আমরা বর্জন করছি, আর 3 নম্বরে হচ্ছে আমাদের রেসপিরেশন, শ্বাস নিয়ে সেই শ্বাসটা আমাদের সব জায়গায় ইউজ হচ্ছে। এই তিনটের কাজ, মেন কাজই কিন্তু আমাদের বেঁচে থাকার এই তিনটে মেন কাজই কিন্তু প্রতিটা কোষ থেকেই হচ্ছে, প্রতিটা কোষেই কিন্তু এই তিনটে মেন কাজ করছে। তাহলে তার জন্যই আমাদের এই সেলকে বলা হয় বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। একে কী বলা হয়, বেসিক ইউনিটও বলা হয়, আর স্মলেস্ট ইউনিটও বলা হয়, সব থেকে ছোটো ইউনিটও বলা হয় সেলকে, ঠিক আছে। এখানে আমাদের সেলের এটা কমপ্লিট হলো। এবারে এই যে দুটো থিওরি দিয়েছেন স্লাইডেন অ্যান্ড সোয়ান, এই দুটো থিওরি কিন্তু কমপ্লিট হাইপোথিসিস থিওরি বলে গণ্য করা হয়নি তখন। তারপরে 1800, বললাম 1838-39, এরপরে আসেন আরেকটা বিজ্ঞানী 1855 সালে। 1855 সালে বিজ্ঞানীর নাম হচ্ছে রুডল্ফ ভার্চো। তো রুডল্ফ ভার্চো কী করেন, রুডল্ফ ভার্চো কী বলেন, একটা মানে কমপ্লিট একটা এর যে স্টেটমেন্টটা দেন সেটাতে আমাদের সেল থিওরির একটা কমপ্লিট থিওরি আমাদের পাই। ইনি কি বলেন যে সেল হচ্ছে, মানে প্রথমে ইংলিশটা এরকম, সেলস অ্যারাইজেস ফ্রম প্রি এক্সিস্টিং সেল, মানে নিউ সেলের যে অ্যারাইজ হচ্ছে, নিউ সেলের যে সৃষ্টি হচ্ছে, সেটা সবসময় একটা পুরনো যেটা আগের থেকে এক্সিস্ট করতো সেই সেল থেকে এসছে। মানে এখানে বলতে চেয়েছেন যে প্রতিটা সেল এসছে পুরনো সেলের সেল ডিভিশন হয়ে, মানে সেলের বিভক্ত হয়ে। এই যে সেল ডিভিশন, এই যে হাইপোথিসিসটা তিনি তখন দেন। এই তিনটে হাইপোথিসিস মানে এই তিনটে স্টেটমেন্টস নিয়েই কিন্তু আমাদের সেল থিওরিটা কমপ্লিট সেল থিওরিতে পরিণত হয়। যদি এই রুডল্ফ ভার্চোয়ের থিওরিটা না দিতেন তাহলে সেটা কমপ্লিট হতো না, ঠিক আছে। তার আরেকটা জিনিস হচ্ছে যে এই যে সেল ডিভিশন, আমাদের যে মিটোসিস আর মিওসিস হয়, এই দুটো ডিভিশন কিন্তু তখনও সেটাকে ডিফাইন্ড মানে ভালো করে ডিরাইভ করতে পারেননি তখনও, কে, রুডল্ফ ভার্চো। তাহলে আমাদের সেল থিওরিতে তিনটে স্টেটমেন্ট আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ ওয়ান অর মোর দেন ওয়ান সেল, ঠিক আছে। আরেকটা হচ্ছে এটা আমাদের মেন সেলের আমরা সংজ্ঞা হলো এটাই পড়ি, মানে সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। আর 3 নম্বর কে দিয়েছিল রুডল্ফ ভার্চো 1855 সালে। কী দিয়েছিলেন স্টেটমেন্টটা, কী দিয়েছিলেন, এ নিউ সেলস অ্যারাইজেস ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, ঠিক আছে। এ নিউ সেলস অ্যারাইজেস ফ্রম প্রি এক্সিস্টিং সেল, এটা হচ্ছে আমাদের সেল থিওরি। এই তিনটেকে নিয়ে হচ্ছে সেল থিওরি। বোঝা গেল সেল থিওরিটা। তাহলে প্রি এক্সিস্টিং সেল, এটাকেই বলা হয় সেল ডিভিশন বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে সেল ডিভিশন। আমাদের সেল ডিভিশন কী হয়, মিটোসিস আর মিওসিস। এবারে আমাদের বিভিন্ন ধরনের যে সেল আছে, সেই সব ধরনের সেলগুলো নিজেদের মতো কাজের মতো নিজেদের স্ট্রাকচার, নিজেদের ফাংশন হিসেবে নিজেদের মতো তৈরি হয়েছে। মানে কি বলতে চাইলাম যে বিভিন্ন ধরনের সেলের বিভিন্ন ধরনের কাজ থাকায় তারা বিভিন্ন ধরনের টাইপের, বিভিন্ন ধরনের সাইজের হয়েছে। আমরা যখন প্রোক্যারিওটিক সেল পড়বো দেখব প্রোক্যারিওটিক সেলে ব্যাকটেরিয়াদের আলাদা আলাদা ধরনের মানে আকৃতি আছে, আর প্রাণীর যখন পড়বো, নিজেদের যখন পড়বো তখন আলাদা আলাদা। তার মধ্যে কিছু এক্সাম্পল দিচ্ছি, কিছু এক্সাম্পল সেলের।
সেলের আকৃতি নিয়ে, ঠিক আছে, মানে সেলের কেমন স্ট্রাকচার হয় বা সেলের কেমন শেপ হয়। যেমন আমাদের নার্ভ সেল আছে, নিউরন, নার্ভ সেলটা কেমন কীরকম লম্বা টাইপের, ঠিক আছে, মানে কয়েক সেন্টিমিটার অবধি লম্বা হয়ে যায় নার্ভ সেল। নার্ভ সেলকে কী বলে? নিউরন, নার্ভ সেল, এটা লম্বা আকৃতির হয়। আর একটা আছে মাসেলের সেল, মাসেল, মাসেল কটা আছে? 639 মাসেল আছে আমাদের শরীরে, 639টা। মাসেলের মধ্যে যে সেলটা থাকে সেই সেলটা কী ধরনের হয়? ইলংগেটেড। আর কী ধরনের সেল আছে? আরও আছে আমাদের অস্ট্রিচের যে এগ, অস্ট্রিচ এগের সেল কেমন হয়? সব থেকে বড় সেল হয়, কত mm হয়? 70 mm সেল হয়, বিগেস্ট সেল কত? 70 mm। তারপরে আমাদের স্পাম আছে, বড় ছোট, সব থেকে ছোটো সেল। কোন স্পাম? যে স্পামের মধ্যে লেজটা নেই, এই একটা লেজ থাকে তো সেটা নেই, সেটা হচ্ছে আমাদের সব থেকে ছোটো একটা, মানে মানুষের শরীরে সব থেকে ছোটো কোষ বলে হয়। আর সব থেকে বড় হচ্ছে আমাদের কি বলে, ওভাম সেল। আর একটা হচ্ছে প্লান্ট সেল। প্লান্ট সেলের একটা বিশেষ আছে, প্লান্ট সেলকে বাইরের জিনিস থেকে, ঝড় বৃষ্টি তুফান থেকে রক্ষা করতে হবে, তাই প্লান্ট সেলের মধ্যে সেল ওয়াল দেখতে পাওয়া যায়, যে সেল ওয়াল প্রোক্যারিওটিক কোষে দেখা যায়। এরপরে আমরা সেল নিয়েই পড়বো, মানে প্রোক্যারিওটিক বেসিক টাইপ অফ সেল, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক, ঠিক আছে। এগুলো সব হয়ে গেলে 1838, 39, 1855। আর কী কী ছিল? আর এগুলো মুছে দিয়েছিলাম, যেগুলো 1660, 1665, তারপরে 1672, 1831, ঠিক আছে। 1831 হচ্ছে রবার্ট ব্রাউন, নিউক্লিয়াস। 1672 মানে 161 সাল আগে, 1672 অ্যান্টনি ভ্যান লিউয়েনহক ব্যাকটেরিয়া কোষের, স্পার্ম কোষের আর রেড ব্লাড কর্পাসেলের লিভিং সেল আবিষ্কার করেন। তারপর তার আগে হচ্ছে 1665 রবার্ট হুক কোয়ার্কের সেল আবিষ্কার করেন, যেটি ডেড সেল। আর 1660 সালে কী বললাম, লিউয়েনহক নিজের মাইক্রোস্কোপ তৈরি করেছিলেন। হ্যাঁ, এবারে কী বলবো বললাম, আমাদের সেল থিওরি হলো। তারপরে হচ্ছে আমাদের বেসিক টাইপ অফ সেল, বেসিক টাইপ অফ সেল কী কী বললাম? একটা হচ্ছে প্রোক্যারিওটিক, প্রো মানে হচ্ছে আদি, আর ক্যারিয়ন মানে হচ্ছে কোষ, হ্যাঁ ঠিক আছে, আদি কোষ। আমরা সাধারণত প্রথমে জানবো যে আমরা প্রোক্যারিওটিক কোষ কোথায় কোথায় আমরা দেখতে পেয়েছি। প্রথম আমরা প্রোক্যারিওটিক কোষ দেখতে পাই ব্যাকটেরিয়াতে, ব্লু গ্রিন অ্যালগিতে, মাইকোপ্লাজমাতে আর পিপিএলওতে। পিপিএলওর ফুল ফর্ম হচ্ছে প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, ঠিক আছে। তো আমরা প্রোক্যারিওটিক টাইপের সেল আমরা কোথায় কোথায় দেখব? একটা হচ্ছে ব্যাকটেরিয়াতে, আরেকটা কোথায় বললাম? ব্লু গ্রিন অ্যালগিতে, আর কোথায় দেখব? মাইকোপ্লাজমাতে। আর একটা দেখবো আমরা পিপিএলও। এই পিপিএলওটা ইম্পর্টেন্ট রেলওয়ের জন্য আর মানে স্টেট বিসিএসের জন্য। পিপিএলওটা হচ্ছে প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, ঠিক আছে, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। হ্যাঁ, তো ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি আর মাইক্রোপ্লাজমা আর পিপিএলও, এইসব প্রোক্যারিওটিক সেলদের মধ্যে দেখা গেছে যে এদের মধ্যে নিশ্চিত কোনো একটা মানে নিউক্লিয়াস নেই। এদের যে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে না, তাই এদের যে মাল্টিপ্লিকেশন হয়, মানে নতুন নতুন কোষের সৃষ্টি হয়, সেটা অনেক র্যাপিডলি হয়, ঠিক আছে। কার থেকে? ইউক্যারিওটিক সেলের থেকে অনেক বেশি র্যাপিডলি এদের মাল্টিপ্লিকেশন হয়। এবারে এদের যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ার সাইজ বা শেপ কী বললাম, ভ্যারি করে বিভিন্ন বিভিন্ন কাজ অনুসারে, সবার বিভিন্ন বিভিন্ন চাহিদার অনুসারে বিভিন্ন ধরনের শেপ আর সাইজ হয়। তো ব্যাকটেরিয়ার 4 ধরনের শেপ আছে। একটা হচ্ছে বেসিলাস, ঠিক আছে, বেসিলাস টাইপের ব্যাকটেরিয়াদের শেপ কী রকম হয়? এখানে লিখছি শেপ। বেসিলাস টাইপের ব্যাকটেরিয়াদের শেপ কেমন হয়? এদের শেপ রড টাইপের হয়, রড টাইপ শেপ,
ঠিক আছে। আরেকটা হচ্ছে কোকাস, COCCES। কোকাসদের কীরকম হয়, এদের হয় স্ফেরিক্যাল শেপ। আরেকটা হচ্ছে কী হলো, বেসিলাস, কোকাস, তারপর হচ্ছে ভিব্রিয়া কলেরি, যখন আমরা কলেরা পড়বো ভিব্রিওর কীরকম হয়, কোমা টাইপের। আর আরেকটা হচ্ছে স্পাইরিলাম। কী রকমের হয়, স্পাইরাল টাইপের হয়, স্পাইরালের মতো হয়। এগুলো হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার শেপ, 4 ধরনের ব্যাকটেরিয়া। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এগুলো থেকে কোয়েশ্চেন দেয়। আমাদের এই যে বিভিন্ন শেপের যে ব্যাকটেরিয়া রয়েছে, এরকম আরও অনেক টাইপের এই প্রোক্যারিওটিক সেল রয়েছে। এই প্রোক্যারিওটিক সেলের যেমন বিভিন্ন ভ্যারাইটিস আছে অনেক, কিন্তু এদের ফাংশন কিন্তু একটাই, এটা আমাদের মনে রাখতে হবে। এদের ফাংশন কিন্তু একটাই, যেমন ব্যাকটেরিয়াদের ফাংশন একটাই, ভ্যারাইটি অনেক আছে কিন্তু ফাংশন একটাই। এবারে এদের আরেকটা কী বৈশিষ্ট্য আছে, এদের মধ্যে সেল ওয়াল রয়েছে, আমরা যখন ইউক্যারিওটিক কোষ পড়বো, ইউক্যারিওটিক কোষের অ্যানিম্যাল সেল পড়বো, তখন আমরা দেখবো অ্যানিম্যাল সেলের মধ্যেও, ইউক্যারিওটিক কোষের প্লান্ট সেল পড়বো, তখন দেখবো প্লান্ট সেলের মধ্যেও আমরা এই সেল ওয়াল দেখতে পাচ্ছি। কিন্তু দুটোর সেল ওয়াল আলাদা আলাদা জিনিস নিয়ে বা আলাদা আলাদা বস্তু নিয়ে তৈরি, ঠিক আছে। কী নিয়ে তৈরি সেটা পরে বলছি। এবারে যখন আমরা ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক কোষের সেল ওয়াল দেখতে যাব, আমরা প্রায় সমস্ত ধরনের প্রোক্যারিওটিক কোষের সেল ওয়াল দেখতে পাবো। শুধুমাত্র মাইক্রোপ্লাজমা যে রয়েছে, মাইক্রোপ্লাজমা রয়েছে, এই মাইক্রোপ্লাজমাতে কিন্তু আমরা সেল ওয়াল দেখতে পাবো না। তাহলে সেল ওয়াল আমরা দেখতে পাবো, এক্সেপশন কি, মাইক্রোপ্লাজমা, ঠিক আছে। আর একটা জিনিস, ব্যাকটেরিয়া সাইজ কীরকম হয়, ব্যাকটেরিয়া সাইজ হয় 5 to 7 মাইক্রোমিটার, এটা মনে রাখতে হবে। আর মাইক্রোপ্লাজমা সাইজ হয় 0.3 মাইক্রোমিটার, হিউজ ডিফারেন্স, ঠিক আছে। মাইক্রোপ্লাজমা অনেক ছোট, ব্যাকটেরিয়ার থেকে অনেক ছোট, তার জন্য মাইক্রোপ্লাজমা স্মলেস্ট সেল হিসেবেও ধরা হয়, ঠিক আছে। সেল ওয়াল হলো, সেল ওয়ালের পর আসছি। এবারে কী হয়, সেল ওয়ালের ভেতরে সেল মেমব্রেন থাকে, মানে সেল মেমব্রেনটাকে প্রোটেক্ট কে করে, সেল ওয়াল প্রোটেক্ট করে। এবার আর মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে সেল মেমব্রেনটাই সেল ওয়ালের মতো কাজ করছে, ঠিক আছে, এর মধ্যে কোনো সেল ওয়াল থাকে না। এবারে এই যে প্রোক্যারিওটিক কোষ, এই প্রোক্যারিওটিক কোষের মধ্যে ওয়েল ডিফাইন্ড কোনো নিউক্লিয়াস থাকে না, এটা হচ্ছে এদের মেন বৈশিষ্ট্য। ইউক্যারিওটিকের থেকে একটা মেন ডিফারেন্স হচ্ছে প্রোক্যারিওটিক কোষের, যে এদের কোনো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে। এদের যে নিউক্লিয়াস থাকে না, এদের যে নিউক্লিয়াসের বদলে যে ভ্যাকেন্ট প্লেসটা থাকে, সেটাকে বলা হয় নিউক্লিওলাই। কী বলছি, এই যে একটা ব্যাকটেরিয়া রয়েছে, ঠিক আছে, ব্যাকটেরিয়াটা এরকম আর কি, এই যে ব্যাকটেরিয়া কোনো শেপ নেই, আমি এরকম একটা শেপ দিচ্ছি, ঠিক আছে, ফ্লাজেলা, সিলিয়া, এগুলো দিলিও মেমব্রেন বা যে জিন বা ডিএনএটা কীরকমভাবে থাকে, নেকেড বসে থাকে, মানে এর মধ্যে কোনো নিউক্লিওপ্লাজম বা নিউক্লিও মেমব্রেন থাকে না। প্রোক্যারিওটিক সেলের মধ্যে যে সেল অর্গানিলগুলো আছে, এদের মধ্যে মানে সেল অর্গানিল নেই বললেও চলে, মানে কোষাঙ্গাণু নেই বললেই চলে, কিন্তু রাইবোজোম রয়েছে। আর ছাড়াও কী রয়েছে, মাইটোকন্ড্রিয়া থাকে কিছু ক্ষেত্রে। এই রাইবোজোমের একটা বিশেষ প্রতিটা সেল অর্গানিলের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। রাইবোজোমের একটা এক্সট্রা বিশেষ বৈশিষ্ট্য বলতে কি, এই রাইবোজোমটা আমাদের প্রোক্যারিওটিক সেলেও রয়েছে, আবার ইউক্যারিওটিক সেল যখন পড়বো সেখানেও দেখবো যে রাইবোজোম রয়েছে। তার জন্য রাইবোজোমের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যখন আমরা রাইবোজোম বা সেল অর্গানিল নিয়ে পড়বো, তখন আমরা রাইবোজোমটাকে খুব ভালোভাবে পড়বো, ঠিক আছে। তাহলে এখানে বোঝা গেল যে প্রোক্যারিওটিক কোষে কোনো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে। তো নিউক্লিয়াস এদের মধ্যে নেই। যে এই যে ডিএনএ, আমরা কি দেখলাম যে প্রোক্যারিওটিক কোষের যে ডিএনএ রয়েছে, সেই ডিএনএটা হচ্ছে নেকেড, বা এদের মধ্যে কোনো আউটার মেমব্রেন বা নিউক্লিয় মেমব্রেন থাকে না। এবারে এই ডিএনএটাকে কী বলা হয়, জিনোমিক ডিএনএ, ঠিক আছে, জিনোমিক ডিএনএ কেন বলছি, জিনোমিক ডিএনএ এই জন্যই বলছি, আমরা জানি যে আমাদের জেনারেশনের যত অগ্রসর হয়, আমাদের যে জিনগত বৈশিষ্ট্য, আমাদের ধর্ম, আমাদের চোখ, কান, সব আমাদের জিন,
এইগুলোকে পরিবহন করে আমাদের ডিএনএ। তাই ডিএনএকে এখানে কি বলছে, জিনোমিক ডিএনএ, মানে আমাদের জিনটাকে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে পরিবহন করে, তার জন্য জিনোমিক ডিএনএ। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি হয়, এই জিনোমিক ডিএনএ ছাড়াও একটা সার্কুলার স্মলার ডিএনএ থাকে। কী হচ্ছে, এটাকে সংলগ্ন অবস্থায় আরেকটা ডিএনএ থাকে। কি পড়ছি, প্রোক্যারিওটিক কোষ পড়ছি। প্রোক্যারিওটিক সেলে জিনোমিক ডিএনএ ছাড়াও আরেকটা ডিএনএ থাকে, যেটা হচ্ছে স্মলার ইন সাইজ। আর স্মলার ছাড়া আর কি বললাম, সার্কুলার টাইপের বললাম, বিভিন্ন বিভিন্ন ধরনের দেখতে হয় সার্কুলার। ঠিক আছে, সার্কুলার একটা ডিএনএ থাকে। এই ডিএনএটা কী কাজ করে, এই ডিএনএটা হচ্ছে কাজ করে যে এদের বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টারের হয় এই ডিএনএটা। ঠিক আছে, বিভিন্ন বিভিন্নদের ক্যারেক্টার, তো বিভিন্ন বিভিন্ন ধরনের কাজও আছে এদের। এই যে স্মলার আর সার্কুলার ডিএনএ, এটাকে কি বলে, আরেকটা নাম যেটা এক্সামে আসে, সেটা বলে প্লাজমিড। কি বলে, প্লাজমিড। এটা ইম্পর্টেন্ট, তো মনে রাখতে হবে যে প্লাজমিড কাকে বলে, যে প্রোক্যারিওটিক কোষের মধ্যে যে জিনোমিক ডিএনএ আছে, সেই জিনোমিক ডিএনএকে ঘিরে অন্যান্য যে ডিএনএ যেগুলো সাইজ স্মলার হয় ওর থেকে এবং যার শেপটা অনেকটা সার্কুলার টাইপের হয়, সেই ডিএনএটাকে কি বলছি, প্লাজমিড। এবারে প্লাজমিড কি করছে, যে এই যে বললাম প্লাজমিডের বিভিন্ন 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 ধরনের ক্যারেক্টার থাকে, প্রতিটা ক্যারেক্টার আলাদা আলাদা কাজ থাকে। তার মধ্যে একটা কাজ হলো, এরা কী করে যে অ্যান্টিবডি আছে সেটাকে রেজিস্ট্যান্ট করে, মানে যে অ্যান্টিবায়োটিক্সগুলো আছে, অ্যান্টিবডি না, যে অ্যান্টিবায়োটিক্স আছে সেগুলোকে রেজিস্ট করে। ঠিক আছে, এবারে হচ্ছে আরেকটা কি কাজ করে, এরা মনিটরের কাজ করে। কি মনিটর করে, আমাদের মনিটরে কি কাজ করে, মনিটর মানে হচ্ছে দেখাশোনা করা। এবার এরা কি মনিটর করে, যখন একটা ব্যাকটেরিয়া অন্য ফরেন ব্যাকটেরিয়ার সাথে কি করবে, ট্রান্সফর্ম করবে, মানে ব্যাকটেরিয়া ট্রান্সফর্ম with another foreign bacteria। বোঝা গেল, মানে এই যে সার্কুলার স্মলার ডিএনএ যেটা প্লাজমিড বলে, সেটা কি কাজ করছে, যে মনিটর করছে ব্যাকটেরিয়ার যে ট্রান্সফরমেশন হচ্ছে ফরেন ব্যাকটেরিয়ার সাথে, সেগুলো দেখাশোনা করছে এই যে প্লাজমিড। প্রোক্যারিওটিক কোষে একটা সেল অর্গানিল থাকে, যেটা হচ্ছে যাদের কোনো আউটার মেমব্রেন থাকে না, মানে নন মেমব্রেন একটা সেল অর্গানিল থাকে, যেটার নাম হচ্ছে রাইবোজোম। এবার রাইবোজোম কী ধরনের রাইবোজোম থাকে, এদের 70S টাইপের রাইবোজোম থাকে। এটা আবার পড়বো আমরা, যখন একটু পরেই পড়বো, এটা নিয়ে আর একটু পড়তে হবে। রাইবোজোম 70S টাইপের রাইবোজোম থাকে। ইউক্যারিওটিক যখন পড়বো, ইউক্যারিওটিকে দেখবো আমরা 80S রাইবোজোম রয়েছে। কোনো সেল হতে হলে এই তিনটে জিনিস ওদের মাস্ট থাকতে হবে, হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। প্লাজমা মেমব্রেন और সেল মেমব্রেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে প্লাজমা মেমব্রেন और সেল মেমব্রেন, আর আরেকটা হচ্ছে তোমার হলো কী বলে ওটাকে, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা কী দিয়ে তৈরি হয়, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিওপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজম, মানে থাকছে প্রোটোপ্লাজম। আর একটা হচ্ছে নিউক্লিয়াস। এবারে নিউক্লিয়াসটা কী রকম হবে, নিউক্লিয়াস বলতে বলছি জিনটা মানে হচ্ছে বলতে চাইছি ডিএনএ। কী থাকতে হবে, ডিএনএ থাকতে হবে, ডিএনএ আর আরএনএ থাকতে হবে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিএনএটা কী হয়, নেকেড হয়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নেকেড হয়। বোঝা গেল, এই তিনটি জিনিস একটা সেলে তিনটে প্রপার, মানে তিনটে মাস্ট জিনিস থাকে, যেটা একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন, একটা হচ্ছে প্রোটোপ্লাজম, আর একটা হচ্ছে ডিএনএ বা আরএনএ, যেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নেকেড থাকে। বাকি সমস্ত ইউক্যারিওটিক কোষের মধ্যে ওটা মেমব্রেন দিয়ে ঢাকা থাকে। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এই যে প্লাজমা মেমব্রেনটা থাকে, সেটা কী ধরনের থাকে, সামটাইমস ইটস কল্ড মেসোজোম। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মেসোজোম। সেল এনভেলপ, আমরা পড়বো সেল এনভেলপ নিয়ে। মোস্ট অফ দ্য প্রোক্যারিওটিক সেল আর কিছু মানে সমস্ত ব্যাকটেরিয়া সেলদের এই যে সেল এনভেলপ থাকে, এই সেল এনভেলপটা তিনটে লেয়ার দিয়ে
মানে এই স্ট্রাকচারটা 3টে লেয়ার স্ট্রাকচার হয়। এই যে সেল এনভেলপ স্ট্রাকচারটা 3টে লেয়ার হয়। একটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, ঠিক আছে, গ্লাইকোক্যালিক্স, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। 2 নম্বরটা হচ্ছে আমাদের কি থাকে এরপরে সেল ওয়াল, এটাকে ঘিরে থাকে গ্লাইকোক্যালিক্স, আর একটা হচ্ছে সেল মেমব্রেন, ঠিক আছে, সেল মেমব্রেন। এই 3টে জিনিস থাকে। এই 3টে জিনিসকে একসাথে এই 3টে জিনিস একসাথে আমাদের কি হেল্প করে, মানে আমাদের না, এই ব্যাকটেরিয়াদের কি হেল্প করে, ব্যাকটেরিয়া বা সাম অফ প্রোক্যারিওটিক সেলদের, এদের কি করে ওয়ার্ক অ্যাজ প্রোটেক্টিভ লেয়ার, তাদের বাঁচাতে সাহায্য করে, প্রোটেক্টিভ লেয়ারের কাজ করে। তাহলে হয়ে গেল এটা, মানে সেল এনভেলপটা হয়ে গেল। এবারে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই যে সেল এনভেলপটা আছে 2 ভাগে ভাগ করা যায়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল এনভেলপটা 2 ভাগে ভাগ করা যায়। ফর ব্যাকটেরিয়া সেল এনভেলপ ইজ 2 টাইপ। একটা হচ্ছে কি বলে, আর একটাকে গ্রাম পজিটিভ, আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, গ্রাম পজিটিভ আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ, ঠিক আছে। এই গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ জিনিসটা কি, এটা হচ্ছে একটা এনভেলপটা কি লেয়ার, সেরকম হচ্ছে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ লেয়ার। আমরা জানি যে মানে আমরা দেখব যে গ্রাম নেগেটিভ লেয়ারের ক্ষেত্রে যে এই লেয়ারটা কি দিয়ে তৈরি হয়, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে এটা থিন পেপটিডোগ্লাইকেন দিয়ে তৈরি হয়, মানে সেল ওয়ালটা এদের পেপটিডোগ্লাইকেনের, ঠিক আছে। এদের সেল ওয়ালটা কী টাইপের, কিসের কথা বলছি, এনভেলপের কথা বলছি। কার এনভেলপ, ব্যাকটেরিয়াল এনভেলপ। ব্যাকটেরিয়াল এনভেলপের কোনটা, গ্রাম নেগেটিভের সেল ওয়ালটা কী দিয়ে তৈরি হয়, এদের সেল ওয়ালটা ঠিক না কিন্তু পাতলা একদম, কি বললাম, থিন পেপটিডোগ্লাইকেন, ঠিক আছে, থিন পেপটিডোগ্লাইকেন। আর আরেকটা কী দিয়ে তৈরি হয়, থিন পেপটিডোগ্লাইকেনের সাথে এক্সটেন্ড হয়ে কী থাকে, একটা লাইপোপলিস্যাকারাইড থাকে। কি থাকে, লাইপোপলিস্যাকারাইড, লাইপোপলি বা লিপোপলি কিছু একটা বললে হলো, লাইপোপলিস্যাকারাইড, ঠিক আছে। আর গ্রাম পজিটিভের ক্ষেত্রে কী নিয়ে তৈরি হয়, এইটা কি বটে, সেল ওয়ালটাই নিয়ে তৈরি হয়। এদের সেল ওয়ালটা কী নিয়ে তৈরি হয়, এদের পেপটিডোগ্লাইকেনটা ঠিক থাকে, ঠিক আছে, শুধুমাত্র অনলি থিক পেপটিডোগ্লাইকেন নিয়ে তৈরি হয়, থিক পেপটিডোগ্লাইকেন, ঠিক আছে, শুধু এটাই তৈরি হয়। তাহলে কোন ব্যাকটেরিয়াটা আমাদের সব থেকে মানে বেশি মোর হার্মফুল ব্যাকটেরিয়া ইজ দ্য সেল এনভেলপড উইথ গ্রাম নেগেটিভ, ঠিক আছে, গ্রাম নেগেটিভ সেল এনভেলপ জাতীয় ব্যাকটেরিয়া, যেটার দুটো সেল ওয়ালটা যে দুটো জিনিস নিয়ে গঠিত থাকে, একটা হচ্ছে থিন পেপটিডোগ্লাইকেন নিয়ে আর একটা হচ্ছে লাইপোপলিস্যাকারাইড নিয়ে। তাই এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা হচ্ছে মোর হার্মফুল। গ্লাইকোক্যালিক্সটা 2টো টাইপের হয়, একটা হচ্ছে আমাদের স্লাইম টাইপের, মানে ঝোলানো, যেমন বুড়ো বয়সে চামড়া ঝুলে যায় সেরকম ঝোলানো টাইপের স্লাইম লেয়ার, আর একটা হচ্ছে ক্যাপসুলটা হচ্ছে কঠোর, যেটা সেল ওয়ালে থাকে সেটা হচ্ছে কঠোর, যেমন পেপটিডোগ্লাইকেনটা, ঠিক আছে। তাহলে গ্লাইকোক্যালিক্সটা 2টো টাইপের। গ্লাইকোক্যালিক্সটা লিখি এখানে, 2টো হচ্ছে, একটা কি বললাম গ্লাইকোক্যালিক্স, একটা হচ্ছে ঝোলানো, মানে হচ্ছে কি বললাম স্লাইম টাইপের লেয়ার থাকে, স্লাইম লেয়ার। আর একটা কী বললাম, ক্যাপসুল সেল ওয়ালে যে থাকে ক্যাপসুল টাইপের, ঠিক আছে। হয়ে গেল গ্লাইকোক্যালিক্স, এর নিয়ে আর বেশি কিছু পড়ার নেই। তাহলে ব্যাকটেরিয়াকে কোলাপসিং বা বাস্টিং হতে ব্যাকটেরিয়াকে বাস্টিং বা কোলাপসিং হতে বাধা কোন জিনিসটা দেয়, গ্লাইকোক্যালিক্স, ঠিক আছে। গ্লাইকোক্যালিক্স না থাকলে ব্যাকটেরিয়া ফুটে যেত, ঠিক আছে। এবারে হচ্ছে প্লাজমা মেমব্রেন। আর প্লাজমা মেমব্রেন আর একটা জিনিস, প্লাজমা মেমব্রেন প্রোক্যারিওটিক কোষে যেরকম আছে সেরকম ইউক্যারিওটিক কোষেও আছে। সামটাইমস প্রোক্যারিওটিক কোষে কী বলে, একে মেসোজোম বলে। আর মেসোজোম কীভাবে ফর্ম হয়, যে এক্সট্রা মানে এই যে সেল মেমব্রেন থাকে, সেল মেমব্রেনের এক্সটেনশন দিয়েই কিন্তু তৈরি হয় এই মেসোজোমটা, ঠিক আছে। মানে মেসোজোম ইজ আ ফর্ম অফ এক্সটেনশন অফ দ্য সেল মেমব্রেন। কি বললাম, মেসোজোমের 3টে ফর্ম হয়। কি ফর্ম হয় মেসোজোমের, একটা হচ্ছে ভেসিকেলস, একটা টিউবুলস, আর একটা হচ্ছে ল্যামিলা। একটা হচ্ছে ভেসিকেল আর হচ্ছে টিউবুলস আর একটা হচ্ছে ল্যামেলা,
ঠিক আছে, এই তিনটে জিনিস নিয়ে সেল মেমব্রেন এটা কি হেল্প করে, আমাদের যে সেল ওয়াল আছে সেল ওয়ালে যে ফরমেশন হয় সেল ওয়াল ফরমেশনে হেল্প করে, হেল্প টু ফরমেশন অফ সেল ওয়াল। তাহলে বোঝা গেল মেসোজোমটা আছে, মেসোজোমটা আর কি হেল্প করছে আমাদের, মেসোজোমটা আমাদের কিন্তু আমাদের মানে আমরা তো ব্যাকটেরিয়া না, ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক সেলদের হেল্প করে ওদের যে রেপ্লিকেশন হয়, রেপ্লিকা তৈরি হয় ওদের ডিএনএ যে ডিএনএ রেপ্লিকেশন আর ডিস্ট্রিবিউশন অফ দ্য ডটার সেল, মানে কি হেল্প করে, রেপ্লিকেশন অফ ডিএনএ অ্যান্ড কি রেপ্লিকেশন অফ ডিএনএ, আর ওগুলোকে কি করে ডিস্ট্রিবিউট করে, ডিস্ট্রিবিউশন টু ডটার সেল, DAGSTER ডটার সেল। ভেসিকেল বলছি, টিউবলস বলছি, আর ল্যামেলা, এই তিনটে টাইপের আমাদের এক্সটেনশন দেখতে পাওয়া যায় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, এই যে তিনটে এক্সটেনশন আছে, কিসের এক্সটেনশন, প্লাজমা মেমব্রেনের এক্সটেনশন। এই এক্সটেনশনগুলো কী কাজ করছে, আমাদের সেল ওয়ালের ফরমেশন, আমাদের মানে ব্যাকটেরিয়াদের সেল ওয়ালের ফরমেশন করছে, আর কি করছে, ডিএনএ রেপ্লিকেশন করছে, আর সেটাকে ডিস্ট্রিবিউশন করছে ডটার সেল। এবারে ডটার সেল কাকে বলছি, যে সেলটা থেকে একটা নতুন সেলের উৎপত্তি হয়েছে সেই সেলটাকে বলা হচ্ছে মাদার সেল, আর মাদার সেল থেকে যেটা তৈরি হচ্ছে সেটা বলি ডটার সেল। সেটাকে ডটার সেল কেন বলছি, কারণ সেটা আবার মায়ে পরিণত হবে, তখন ও আবার একটা ডিএনএ জন্ম দেবে, মানে একটা কোষের সৃষ্টি করবে, তার জন্য হচ্ছে ডটার সেল। ঠিক আছে, এবারে যে আরেকটা কি করে, এই আরেকটা কি হেল্প করে, মেসোজোম আমাদের যে রেসপিরেশন হয়, আমাদের বলতে সরি ব্যাকটেরিয়াতে যে রেসপিরেশন হয় আর যে সেক্রেশন হয় সেটারও হেল্প করে এই এক্সটেনশনগুলো। কি বলছি, রেসপিরেশন অ্যান্ড সেক্রেশন কে হেল্প করছে, এক্সটেনশন অফ প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, সেক্রেশন হেল্প করছে এগুলো। এবারে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সিঙ্গেল লাইনার, যে আমাদের যে ব্যাকটেরিয়া আছে সাইনোব্যাকটেরিয়া, সেই সাইনোব্যাকটেরিয়ার যে এক্সটেনশনটা আছে সেটাকে বলি ক্রোমোটোফোর্স। ঠিক আছে, আমরা কি দেখলাম মেসোজোম বলি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক্সটেনশনগুলোকে। আবারে আরেক ধরনের ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে সাইনো ব্যাকটেরিয়া। যে ব্যাকটেরিয়ার মধ্যে যে প্লাজমা মেমব্রেন আছে সেই প্লাজমা মেমব্রেনের এক্সটেনশনটাকে সাইনোব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি বলছি, সাইনোব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্লাজমা মেমব্রেনটাকে বলছি ক্রোমোফোর্স। এটা হচ্ছে ইম্পর্টেন্ট মেসোজোম। ঠিক আছে, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার একটা ছবি, যেখানে দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়ার সবথেকে বাইরের অংশ যেটা বললাম যেটা প্রোটেক্ট করছে ব্যাকটেরিয়াকে, সেটা হচ্ছে কি ক্যাপসুল।
ঠিক আছে, ক্যাপসুল কাকে ঘিরে রয়েছে? সেল ওয়ালকে ঘিরে রয়েছে। আর সেল ওয়ালের ভেতরে কী রয়েছে? প্লাজমা মেমব্রেন, যেটার এক্সটেনশন হচ্ছে এই ফ্লাজেলা। ঠিক আছে, যখন আমরা ব্যাকটেরিয়া দুটো ভাগ পড়ব, বলে দিই ব্যাকটেরিয়াকে আমরা দুটো ভাগ করি, একটা হচ্ছে মোটাইল আর একটা হচ্ছে কী বলে, আর একটাকে নো মোটাইল, মানে নন মোটাইল। মোটাইলের ক্ষেত্রে কী হয়, এই যে প্লাজমা মেমব্রেনের এক্সটেনশন এই যে ভাগটা ফ্লাজেলা, এটা বর্তমান থাকে মোটাইলের ক্ষেত্রে। ঠিক আছে, আর ফ্লাজেলাটা তিনটে মেন জিনিস নিয়ে তৈরি হয়। ফ্লাজেলা তিনটে মেন জিনিস হচ্ছে, একটা হচ্ছে ফিলামেন্ট, একটা হচ্ছে বেসাল বডি, একটা হচ্ছে হুক। এই তিনটে হচ্ছে মেন। এছাড়া ফ্লাজেলার মধ্যে কী কী থাকে? এমএস রিং থাকে আর রড থাকে। এই 5টা নাম মনে রাখতে হবে। ঠিক আছে, এটা নিয়ে পিএইচডি করার দরকার নেই, কিন্তু 5টা নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে ফ্লাজেলার তিনটে মেন থাকে, যেটা প্রথমে ব্যাকটেরিয়া দুটো ভাগ হচ্ছে মোটাইল আর নন মোটাইল। মোটাইলের মধ্যে মোটাইল হচ্ছে যে প্লাজমা মেমব্রেন আছে, তার এক্সটেনশন ভাগটা ফ্লাজেলামে পরিণত হয়। এই ফ্লাজেলামটা হচ্ছে ব্যাকটেরিয়ার সবথেকে বড় অংশ, যেটা সাহায্যেও গতি করে। ঠিক আছে, এই মানে মুভমেন্ট করে। তো ফ্লাজেলার তিনটে মেন জিনিস হচ্ছে, একটা হচ্ছে ফিলামেন্ট, একটা হচ্ছে বাসাল বডি, আর একটা হচ্ছে হুক। ঠিক আছে, আর আরও দুটো জিনিস কী কী থাকে? একটা হচ্ছে রড থাকে আর একটা হচ্ছে এমএস রিং থাকে। আর এতে হচ্ছে মানে মনে রাখতে হবে। আর এর ভেতরে কী রয়েছে? সাইটোপ্লাজম, আর এটা ঘিরে হচ্ছে জিনটা। আর এখানের মধ্যে কিছু নেই। এই যে লোমের মতো বেরিয়ে আছে, যেটা একটা হচ্ছে প্রোটিন, যেটা দেওয়ালে ইটে পাথরের লেগে থাকতে সাহায্য করে, সেটা বলে পিলাস বা পিল্লি। ঠিক আছে, পিলাস বা পিল্লি বলে। ঠিক আছে, আর এখানের মধ্যে কিছু পড়া নেই, তাহলে ব্যাকটেরিয়া এখানেই শেষ প্রায়। ঠিক আছে, আর এবারে আমরা পড়ব প্রোক্যারিওটিক সেলের মধ্যে আরেকটা জিনিস থাকে, যেটা হচ্ছে রাইবোসোম। একটু আগে পড়লাম রাইবোসোম 70S টাইপের রাইবোসোম থাকে। এই রাইবোসোমটা কী ধরনের হয়? রাইবোসোমটা আউটার লেয়ার বা আউটার মেমব্রেন থাকে না, সেটা আমাদের ইউক্যারিওটিক হোক বা প্রোক্যারিওটিকের ক্ষেত্রেও। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে 70S টাইপের রাইবোসোম থাকে। রাইবোসোম কি, আবার রাইবোসোমটা ইউক্যারিওটিকের ক্ষেত্রে 80S টাইপের রাইবোসোম থাকে। ঠিক আছে, এবারে রাইবোসোমের আকারটা কতটা হয়? রাইবোসোমের আকারটা কতটা হয়? 70S টাইপ, মানে 70S টাইপের রাইবোসোম হয়। রাইবোসোমের আকার মানে রেডিয়াস বা লেন্থ কতটা হয়? রাইবোসোমের রেডিয়াস কত হয়? 5 ন্যানোমিটার টু 15 ন্যানোমিটার টু 20 ন্যানোমিটার। ঠিক আছে, 15 ন্যানোমিটার টু 20 ন্যানোমিটার। আমরা ব্যাকটেরিয়া যখন পড়ছিলাম, ব্যাকটেরিয়ার লেন্থ মানে যে ধরনের ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়ার লেন্থ বা ব্যাকটেরিয়ার রেডিয়াসটা আমরা মানে ডায়ামিটারটা আমরা কত পড়ছিলাম? 0.3 থেকে আমরা 0.3 কিসের ক্ষেত্রে পড়লাম? মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে। আর 3 to 5 মাইক্রোমিটার পড়লাম আমরা কিসের ক্ষেত্রে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। 3 to 5 মাইক্রোমিটার মানে 10⁻⁻6 মিটার, আর ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার। ঠিক আছে, তো 15 ন্যানোমিটার থেকে 20 ন্যানোমিটারের রাইবোসোম থাকে। তার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই ব্যাকটেরিয়ার দুটো সাব ইউনিটস থাকে। এই যে ব্যাকটেরিয়ার মানে এই রাইবোসোমের দুটো সাব ইউনিটস থাকে, একটা হচ্ছে 50S আর একটা হচ্ছে 30S। এই 50S 30Sকে একসাথে কী বলে? 70S। ঠিক আছে, 50S আর 30Sকে একসাথে বলে 70S, যেটা ইউক্যারিওটিকের কেসের ক্ষেত্রে 60S আর 40S মিলে 80S তৈরি করে। ঠিক আছে, আর রাইবোসোম কী হচ্ছে? রাইবোসোমকে আমরা বলি প্রোটিন সিনথেসিস, কারণ এখানেই প্রোটিনের সৃষ্টি হয়, প্রোটিন সিনথেসিস করে। আর কিছু কিছু রাইবোসোম কী হয়, যে সিঙ্গেল একটা এমআরএনএতে অ্যাটাচ থাকে। ঠিক আছে, মানে কিছু রাইবোসোম সিঙ্গেল আরএনএতে, এমআরএনএতে আমরা যখন পড়বো এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, তখন আমরা দেখব যে কোনটা মেসেঞ্জার আরএনএ। ঠিক আছে, তো এই কিছু কিছু রাইবোসোম মেসেঞ্জার আরএনএতে চিপকে থাকে এবং কিছু একটা চেনের মানে সৃষ্টি করে, চেন সৃষ্টি করে। সেই চেন সৃষ্টির, এই যে রাইবোসোমের চেন সৃষ্টি, এই চেনটাকে কি বলে? পলিরাইবোসোম বা পলিজোম। কি বলে? পলিজোম, পলিরাইবোসোম অর পলিজোম, কিছু একটা বললে হলো। ঠিক আছে, পলিরাইবোসোম বা পলিজোম বোঝা গেল। পলিরাইবোসোম বা পলিজোম হচ্ছে যে রাইবোসোম অ্যাটাচ থাকে কার মধ্যে? এমআরএনএ। যখন এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ কাজ করবো তখন মানে পড়বো, তখন জানতে পারবো এই এমআরএনএর মধ্যে যে রাইবোসোম যোগ হয়ে থাকে, যে একটা চেনের সৃষ্টি করে, সেই চেনটাকে কী বলে? পলিরাইবোসোম বা পলিজোম। এই পলিজোমটা কী করে? আমাদের ট্রান্সলেট করে এমআরএনএ থেকে প্রোটিন সৃষ্টি করতে। কারণ কী বললাম, আরএনএ রাইবোসোমের কাছে প্রোটিন সিনথেসিস করা, তাহলে কী করছে? ট্রান্সলেট এমআরএনএ টু প্রোটিন। ঠিক আছে,
এমআরএনএকে প্রোটিনের সৃষ্টি হয়। ট্রান্সলেট মানে এই যে আরএনএ থেকে প্রোটিনের সৃষ্টি হওয়াকে বলা হয় ট্রান্সলেশন, তার জন্য এটা বলে ট্রান্সলেট এমআরএনএ, ঠিক আছে। এমআরএনএকে ট্রান্সলেট করছে বা সৃষ্টি করছে। হচ্ছে ইনক্লুশন বডিজ। ইনক্লুশন বডিজ মানে হচ্ছে যে এই যে আমাদের ব্যাকটেরিয়ার সেল আছে, এই ব্যাকটেরিয়া সেলের মধ্যে কিছু রিজার্ভ মেটেরিয়াল বাইরের থেকে যখন প্রোক্যারিওটিক এই যে রিজার্ভ মেটেরিয়াল বাইরে থেকে যখন ঢুকবে, তখন সেটা কোথায় স্টোর করে রাখবে, ইউক্যারিওটিক সাইটোপ্লাজমে করে রাখবে, স্টোর করে রাখবে। এই সাইটোপ্লাজম স্টোরের ফর্মটাকে বলা হয় ইনক্লুশন বডিজ। মানে বাইরে থেকে কোনো কী জিনিস, রিজার্ভ মেটেরিয়াল যেটা দরকার, রিজার্ভ মেটেরিয়াল কোথায় রাখবে, এই সাইটোপ্লাজমের মধ্যে ঢুকিয়ে রাখবে, যেটা কোনো আনবাউন্ডেড হবে, মানে যেটা ফ্রিলি ঘুরে বেড়াবে, সেটাকে কি বলছে, ইনক্লুশন বডিজ, ঠিক আছে। কোনো মেমব্রেন দিয়ে বাউন্ড করা থাকে না। যেমন কি একটা উদাহরণ দেওয়া যায়, ইনক্লুশন বডিজ একটা উদাহরণ আরআরবিতে এসেছিলো, ইনক্লুশন বডিজ আরআরবি বা কিছু একটা ইসে এসেছিলো, এসএসসিতে মনে হয়, এসএসসি এমটিএস এসেছিলো। একটা ফসফো গ্রানুলস থাকে, এটা ফসফো গ্রানুলস এরকম একটা ছিল, অপশান ছিল। ইউক্যারিওটিক সেলস। হ্যাঁ, তো এবার আমরা পড়বো ইউক্যারিওটিক সেল, ঠিক আছে। ইউক্যারিওটিক সেল মানে হচ্ছে ইউক্যারিওট মানে হচ্ছে ট্রু সেল, ঠিক আছে। ক্যারিয়ন মানে কি বললাম, সেল। তো ইউক্যারিওটিক সেলের মেন মানে যে বললাম প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের মেন ডিফারেন্স হচ্ছে, প্রোক্যারিওটিক সেলের মধ্যে ডিফাইন্ড নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় না, কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে ডিফাইন্ড নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর হচ্ছে আমরা ইউক্যারিওটিক সেল কোথায় কোথায় দেখবো, আমরা এই মাইক্রো অর্গানিজম ছাড়া বাকি সমস্ত জায়গায় আমরা দেখবো ইউক্যারিওটিক সেল, মানে প্রোটিস্টা হোক, প্লান্ট হোক, অ্যানিমেল হোক, ফাঙ্গাস হোক, ফাঙ্গি, এই সব জায়গাতে আমরা ইউক্যারিওটিক টাইপের সেল দেখবো, ঠিক আছে। ইউক্যারিওটিক সেলের নির্দিষ্ট কম্পার্টমেন্ট থাকে, মানে সেলের ভেতরে যে সেল অর্গানিলসগুলো থাকে, মানে কোষাঙ্গাণুগুলো থাকে, সেগুলোর একটা নির্দিষ্ট কম্পার্টমেন্ট থাকে, যেগুলো প্রোক্যারিওটিক সেলের মধ্যে নির্দিষ্ট একটা কম্পার্টমেন্ট, বা মানে ওদের তো সেল অর্গানিল প্রায় থাকেই না, কিন্তু যেগুলো থাকে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, মানে অর্গানাইজড হিসেবে থাকে না বা কম্পার্টমেন্টে বিভক্ত হয়ে থাকে না। কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে সেগুলো কম্পার্টমেন্টালাইজেশনের মধ্যে থাকে, মানে একটা নির্দিষ্ট কম্পার্টমেন্ট করে সেগুলো বসবাস করে, ঠিক আছে। আরেকটা হচ্ছে এর মধ্যে একটা অর্গানাইজড নিউক্লিয়াসও থাকে, ঠিক আছে। কিসের মধ্যে, ইউক্যারিওটিক কোষের মধ্যে। ইউক্যারিওটিকটা আমরা কালকে পড়বো, অ্যানিমেল আর প্লান্ট সেলের ডিফারেন্সটা পড়বো, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের চলে আসে কি হচ্ছে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমাদের একটা কি দেখা যায়, ইউক্যারিওটিক সেলে এটা তো বললাম নিউক্লিয়াস, ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। আর কি বলছি, ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে থাকে, ডিএনএটা কেমন থাকে, ওয়ান লিনিয়ার ডাবল, কেমন থাকে, লিনিয়ার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে। আর প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএটা কেমন থাকে, সার্কুলার টাইপের থাকে ডিএনএ, বলছিলাম সার্কুলার ডিএনএ থাকে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। ইউক্যারিওটিক ক্ষেত্রে ডিএনএটা লিনিয়ার টাইপের থাকে, ঠিক আছে। যেটা হচ্ছে ডিএনএটা কি বলবো, আর একটার সাথে ফ্রিলি থাকে, ঠিক আছে। যখন পড়বো আমরা ডিএনএ তখন আমরা দেখবো ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল। হ্যাঁ, তো আমরা কি পড়ছিলাম, যে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে যে ডিএনএটা থাকে সেটা সার্কুলার টাইপের থাকে, তাহলে আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে সেটা লিনিয়ার থাকে, ঠিক আছে। এবারে আরেকটা আমরা কি পড়ছিলাম, সেন্ট্রোমার। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেন্ট্রোমারটা থাকে না, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে সাধারণত সেন্ট্রোমার থাকে। সেন্ট্রোমারটা কি কাজ করে, সেন্ট্রোমার, সেন্ট্রোমারটা কী কাজ করে, আমরা আবার পরে সেন্ট্রোমার যত সেল অর্গানিলস আছে আমরা সব এবারে পড়বো ধীরে ধীরে। সেন্ট্রোমারটা কী কাজ করে, সেন্ট্রোমারটা আমাদের নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএটা থাকছে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমের ভিতরে যে ডিএনএটা যে ক্রোমোজোমটাকে ডিভাইড করছে, ঠিক আছে। কেমনভাবে ডিভাইড করে, এরকমভাবে ডিভাইড করে, ঠিক আছে, এক্সের মতো করে ডিভাইড করে। এই যে ডিভাইড করাটাকে, ক্রোমোজোমের যে দুভাগে ভাগ করেছে, এই ক্রোমোজোমের দুভাগে ভাগ করাটাকে কী বলা হয়,
কে করে? এটা সেন্ট্রোমার করে, ঠিক আছে, যেটা প্রোক্যারিওটিক কোষের মধ্যে বর্তমান থাকে না। আর একটা হচ্ছে আমরা দেখলাম যে একটা রাইবোজোম থাকে। কি কোথায় রাইবোজোম থাকে? প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে 70S টাইপের রাইবোজোম থাকে, আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে 80S রাইবোজোম থাকে। রাইবোজোম কেমন থাকে? 80S টাইপের। 80S এর দুটো ভাগ করা যায়, মানে দুভাগে থাকে। একটা হচ্ছে 60S আর 40S, এই দুটো একসাথে তৈরি করে 80S, ঠিক আছে। রাইবোজোম হয়ে গেল, রাইবোজোমের এইটুকুই। পরে যখন আবার রাইবোজোম পড়বো তখন রাইবোজোম নিয়ে পড়াশোনা করব। আর এবারে হচ্ছে এই যে এসটা বলছিলাম প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, এসটা হচ্ছে রাইবোজোমের 70S টাইপের। এই এসটাকে বলে সোয়েডবার্গ ইউনিট, ঠিক আছে। কি বলে? এস সোয়েডবার্গ ইউনিট, এটাকে এস দিয়ে ডিনোট করা হয়। এই সোয়েডবার্গ ইউনিটটাকে কি বলা হয়? কোএফিসিয়েন্ট অফ সেডিমেন্টেশন। কি বলা হয়? এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। কোএফিসিয়েন্ট অফ সেডিমেন্টেশন সবার জন্য ইম্পর্টেন্ট না, ছোটোখাটো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু একটু হাই লেভেলের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এটা কীভাবে তৈরি হয়? নর্মালভাবে বলে দিচ্ছি যে রাইবোজোমগুলো থাকে, রাইবোজোমগুলোকে মানে ডিফারেন্ট স্পিডে ঘোরানো হয় এবং রাইবোজোমগুলো নিচে থিতিয়ে পড়ে মানে সেডিমেন্টের মতো পড়ে যায়। তখন বোঝা যায় যে কী ধরনের রাইবোজোম আছে। রাইবোজোমটাকে চেক করার জন্য এই এসটা ডিনোট করা হয়। এসটা বলে সোয়েডবার্গ কোএফিসিয়েন্ট অফ সেডিমেন্টেশন, ঠিক আছে। এবারে হচ্ছে আমরা আসি সেল মেমব্রেনে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেল মেমব্রেন। ঠিক আছে, সেল মেমব্রেন। সেল মেমব্রেন, এবারে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি হয়? যখন আমাদের প্রথমে তো যখন আমাদের সেলের সৃষ্টি হয় তখন আমাদের মাইক্রোস্কোপ সেরকম ছিল না। এবার যখন 1950s যখন আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি হয়, ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি হওয়ার পরে কি হয়? আমরা দেখতে পাই যে কি বলে সেল মেমব্রেন কী ধরনের স্ট্রাকচারের হয়। কোন জিনিসের আমরা কি বলে সেল মেমব্রেনের স্ট্রাকচার দেখি? প্রথমে আমরা দেখি আরবিসি মানে রেড ব্লাড কর্পাসেলের আমরা পসিবল স্ট্রাকচারটা দেখতে পাই কখন? 1950। সেল মেমব্রেনটা দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে লিপিড, আর কিছু ক্ষেত্রে কার্বোহাইড্রেটটা থাকে, ঠিক আছে। কী নিয়ে তৈরি হয় সেল মেমব্রেনটা? প্রোটিন অ্যান্ড প্লাস লিপিড, সামটাইম ইটস কুড বি কার্বোহাইড্রেট, ঠিক আছে, কার্বোহাইড্রেটস। এটা প্রোটিন আর লিপিড কোনটা বেশি থাকে? প্রোটিনটা বেশি থাকে লিপিডের তুলনায়। প্রোটিনটা সামটাইম 60% থাকে আর লিপিডটা 40% থাকে। এবারে কিছু কম বেশি থাকে, কিন্তু প্রোটিনটা ম্যাক্সিমাম থাকে লিপিডের থেকে, ঠিক আছে। আর কার্বোহাইড্রেট কিছু পরিমাণে থাকে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন প্রোটিন আর লিপিড সামটাইম ইটস কুড বি কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হয়, ঠিক আছে। আর এগুলো আমরা আবার পড়বো যখন আমরা পড়বো একটা মডেল। অনেক ধরনের মডেল আছে যে সেল মেমব্রেনের স্ট্রাকচারটা কীরকম। প্রথমে বললাম সেল মেমব্রেন 1950-এ প্রথমে রেড ব্লাড সেলসের দিয়ে আমরা এই প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারটা ধারণা করতে পারি। তারপরে আমরা বিভিন্ন ধরনের মডেল আসবে, তার মধ্যে একটা ফেমাস মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল, যেটা আমরা পড়বো পরে। আজকে পড়বো না, কারণ ইউক্যারিওটিকটা আজকে শেষ করতে হবে, ঠিক আছে। ইউক্যারিওটিকের মধ্যে আর কি বললাম, অনেক ধরনের সেল অর্গানেলিজ আছে। কী ধরনের আছে? আপনাদের তোমাদের কী বলে মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গলগি বডিজ আছে, গলগি অ্যাপারেটাস বা গলগি বডিজ। গলগি অ্যাপারেটাসের মধ্যে গলগি বডি পড়ে। তারপরে হচ্ছে প্লাস্টিড রয়েছে প্লান্ট সেলের মধ্যে। তারপরে রয়েছে লাইসোজোম, রাইবোজোম রয়েছে। তারপরে রয়েছে আরও অনেক কিছু রয়েছে, সেগুলো যখন ইউক্যারিওটিক কোষের প্রতিটা পড়বো সেল অর্গানিজের মধ্যে সব এই কোষাঙ্গগুলো আমরা পড়বো। এবারে বলছিলাম আমি সেল মেমব্রেন এই দুটো জিনিস নিয়ে গঠিত। এবারে মেন ব্যাপার হচ্ছে এই সেল মেমব্রেনটাকে বলা হয় লিভিং মেমব্রেন। কারণ এইটা থাকার জন্যই কোষের ভিতরের অঙ্গাণুগুলো জীবন্ত অবস্থায় থাকে, ঠিক আছে। আর এটাকে লিমিটিং বাউন্ডারি বলা হয়, কারণ এই বাউন্ডারিটা হচ্ছে আউটার মোস্ট বাউন্ডারি। অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে এটা আউটার মোস্ট বাউন্ডারি, ঠিক আছে। কি তাহলে সেল মেমব্রেনকে কী বলবো আমরা? অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে এটা আউটার মোস্ট বাউন্ডারি ফর অ্যানিম্যাল সেল, ঠিক আছে। আর এর ক্ষেত্রে কি বলবো? ইন্টারনাল টু
সেল ওয়াল ফর প্লান্ট সেল বলতে পারি তো, মানে প্লান্ট সেলের ক্ষেত্রে যখন আমরা প্লান্ট সেল অ্যানিম্যাল সেলের ডিফারেন্সটা আমরা পড়বো কালকে, তো অ্যানিম্যাল সেলের প্লান্ট সেলের মধ্যে দেখবো যে প্লান্ট সেলের বাইরে সেল ওয়াল আর সেল ওয়ালের ভেতরে আছে এই সেল মেমব্রেনটা, ঠিক আছে। তারপরে আর একটা জিনিস কি, এই যে সেল মেমব্রেনটা আছে, সেল মেমব্রেনটা ক্যান বি ফ্লেক্সিবল, ঠিক আছে, এটা ক্যান বি ফ্লেক্সিবল। কোথায় আমরা ভালো করে এই এক্সাম্পলটা বুঝতে পারবো এই ফ্লেক্সিবলটা বুঝতে পারবো অ্যামিবার ক্ষেত্রে, ঠিক আছে। কার ক্ষেত্রে? অ্যামিবার ক্ষেত্রে এই ফ্লেক্সিবলটা আমরা বুঝতে পারবো, কারণ অ্যামিবা এই যে ফ্লেক্সিবিলিটি একটা ফোল্ড ইন করে আর একটা ফোল্ড আউট করে, কি করে? ফোল্ড ইন করে আর আবার ফোল্ড আউট করে। এই ফোল্ড আউটটা কিসের কাজে ব্যবহৃত? এই ফোল্ড আউটটা ব্যবহৃত হয় সুডোপোডিয়া, মানে যে সুডোপোডিয়া মানে সুডো মানে হচ্ছে মিথ্যে আর পোডিয়া মানে পদ, মিথ্যে পদ হিসেবে কাজ করে, মানে অ্যামিবার পায়ে হিসেবে কাজ করে, সুডোপোডিয়ার কাজ করে, সুডোপোডিয়া ইন অ্যামিবা সুডোপোডিয়ার কাজ করে। আর ফোল্ড ইনটা কী করে? গ্র্যাব করতে সাহায্য করে ফুড ভ্যাকুয়ালস, ঠিক আছে। এটা কিসের সাহায্য করে? ফুড ভ্যাকুয়ালস, ঠিক আছে, ফুড ভ্যাকুয়ালসের কাজ করে। সেটা হয়ে গেল। তাহলে সেল মেমব্রেন এখানে মোটামুটিভাবে শেষ। যে পড়লাম যে আমরা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, আমাদের সাধারণভাবে দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে লিপিড। প্রোটিন প্লাস লিপিড, কিছু কিছু সময় কার্বোহাইড্রেটও থাকে, ঠিক আছে। কি বললাম? প্রোটিনের পরিমাণ লিপিডের থেকে বেশি থাকে। প্রোটিন সাধারণত 60% আর লিপিড সাধারণত 40% থাকে, বা 54 আর 40%, আর সাথে কার্বোহাইড্রেটের 6% থাকে, ঠিক আছে। এবারে এই যে লিপিড কিন্তু একটা জিনিস, এই যে লিপিডটা থাকে, সেই লিপিডের ম্যাক্সিমাম মেজর পোর্শন অফ দিস লিপিড, এই লিপিডটার মেজর পোর্শনে কি থাকে? মেজর পোর্শনে এই লিপিডটা থাকে ফসফোলিপিড। সেটা কেমনভাবে থাকে? বাইলেয়ার টাইপের। সেটা কি থাকে? ফসফোলিপিড। কেমনভাবে থাকে? বাইলেয়ার, মানে দুটো লেয়ারে থাকে, ঠিক আছে। এই যে দুটো লেয়ার থাকে, এটা একটা লেয়ার আর একটা এটা একটা। ফসফোলিপিডটা আছে, ফসফোলিপিডের সাথে আরও কি কন্টেন্ট থাকে? এই ফসফোলিপিডের সাথে কোলেস্টেরলও থাকে। এই ফসফোলিপিডের সাথে কি থাকে? ফসফোলিপিডের সাথে কোলেস্টেরল থাকে, ঠিক আছে। কী বললাম? ফসফোলিপিডের সাথে তাহলে কোলেস্টেরলও থাকে। আবার এই যে আমরা লিপিডটা, এবারে প্রোটিনটা এবারে দুভাবে থাকে, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন আর একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন বা এক্সট্রিনজিক প্রোটিন, ঠিক আছে। এই প্রোটিনটা একটা হচ্ছে ইন্ট্রিনজিক কে বলে ইন্টিগ্রাল প্রোটিন, আর আরেকটা হচ্ছে এক্সটার্নালকে পেরিফেরাল বলে, ঠিক আছে। পেরিফেরাল প্রোটিন, ঠিক আছে। দুটো প্রোটিনের দুভাগ হয়ে গেল। অনেকজন অনেক মডেলেই দিয়েছিল, ঠিক আছে, কিন্তু বেশি ফেমাস মডেল ছিল ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে। কি মডেলটার নাম ছিল? ফ্লুইড মোজাইক মডেল। এটা একটু ইম্পর্টেন্ট কোথায়, ইম্পর্টেন্সটা কোথায় আছে? কিছু কিছু নাম যেখানে ইম্পর্টেন্স আছে, যেখানে ফ্লুইড মোজাইক মডেলের ক্ষেত্রে দেখলাম যে এই যে প্রোটিন প্লাস লিপিড যে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন কী দিয়ে তৈরি হয়? লিপিড আর প্রোটিন, সামটাইম ইটস কুড বি কার্বোহাইড্রেট, ঠিক আছে। লিপিড আর প্রোটিনের পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট। লিপিড আর প্রোটিনের মধ্যে প্রোটিনটা কীভাবে থাকে? ইন্টিগ্রাল প্রোটিন থাকে আর পেরিফেরাল প্রোটিন থাকে। ইন্টিগ্রাল প্রোটিন আর পেরিফেরাল প্রোটিনটা কীভাবে থাকে, এটা একটা কোয়েশ্চেন আছে। আবার লিপিডের মধ্যে ম্যাক্সিমাম মেজর পোর্শনটা কী থাকে? ফসফোলিপিড থাকে। ফসফোলিপিডটা কেমনভাবে হয়? বাইলেয়ারে থাকে। আবার ফসফোলিপিডের মধ্যে কিছুটা পোর্শন কোলেস্ট্রল থাকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। খুব শর্ট কোয়েশ্চেনের, এগুলো সব শর্ট কোয়েশ্চেনের। দেখি আমরা এই যে ফসফোলিপিড বাইলেয়ার আছে, ফসফোলিপিড বাইলেয়ারটা কীভাবে, মানে ফসফোলিপিড বাইলেয়ারের যদি একটা অংশ কাটি, ফসফোলিপিড বাইলেয়ারের একটা অংশ কী থাকে? এই ফসফোলিপিড বাইলেয়ারের এই পোর্শনটাকে বলা হয় হেড। কি হেড বলা হয়? পোলার হেডটাকে সামটাইম ইটস কল ফসফেট হেড, ঠিক আছে, কারণ এইটা ফসফেট দিয়ে তৈরি হয়, তাকে ফসফেট হেড বলে। এটা কী ধরনের হয়? হাইড্রোফিলিক, মানে এই জলকে আকর্ষিত করে, মানে জলের দিকে আকর্ষিত হয়। হাইড্রোফিলিক মানে, ফিলিক মানে হচ্ছে ভালোবাসা, হাইড্রো মানে জলের প্রতি এর ভালোবাসা আছে, ঠিক আছে। এই জিনিসটাই আছে যে ফসফোলিপিড বাইলেয়ারের ক্ষেত্রে কোন পোর্শনটা হাইড্রোফিলিক হয়, কোনটা হাইড্রোলিপিডস হয়, ঠিক আছে।
কোনটা হাইড্রোফিলিক হয় আর কোনটা হাইড্রোফোবিক হয়, ঠিক আছে। এই যে টেলটা আছে, টেলটা কী ধরনের হয়, ফ্যাটি অ্যাসিডের তৈরি হয় বা লিপিডের তৈরি হয়, ঠিক আছে। ফ্যাটি অ্যাসিড বা লিপিডের তৈরি কেমন হয়, হাইড্রোফোবিক হয়, মানে জল থেকে দূরে সরে যায়, ঠিক আছে, জল শোষণ করতে পারে না। এবারে এই যে কিছু কিছু নামগুলো আছে, নামগুলো মুখস্থ। এই যে লাল মতো ইয়েটা আছে সেটা হচ্ছে ইন্ট্রিনসিক প্রোটিন। ইন্ট্রিনসিক প্রোটিন কেমনভাবে থাকে, হয় অর্ধভেদ্যভাবে থাকে, মানে আধা পেনিট্রেট করে থাকে বা পুরোটাই পেনিট্রেট করে থাকে এই প্রোটিনটাকে বলে ইন্ট্রিনসিক প্রোটিন। আর এই যে দুটো ছোট ছোট দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে এক্সট্রিনসিক প্রোটিন, মানে যেটা বাইরে থাকে, ঠিক আছে। আর ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যেটা এইটা, যে ছোট ছোট বিন্দুর মতো অবস্থায় দেখা যাচ্ছে, সেগুলোকে বলে গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিন কোথায় থাকে, এই হেডের মধ্যে থাকে, নাকি টেলের মধ্যে থাকে, কোথায় থাকে, হেডের মধ্যে। এই যে হেডের মধ্যে যেমন গ্লাইকোলিপিড হেডের মধ্যে আছে, ঠিক আছে। এই গ্লাইকোপ্রোটিনটা কী দিয়ে তৈরি হয়, প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট, ঠিক আছে। আর গ্লাইকোলিপিডটা কী হয়, কার্বোহাইড্রেট প্লাস লিপিড। গ্লাইকো মানে হচ্ছে কার্বোহাইড্রেট, আর লিপিড মানে লিপিড। গ্লাইকোপ্রোটিন মানে গ্লাইকো মানে কার্বোহাইড্রেট, আর প্রোটিন মানে প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এটা মনে রাখতে কোনো অসুবিধা নেই। আর ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে এক্সটেনসিভ প্রোটিন হয়ে গেছে, গ্লাইকোপ্রোটিন হয়ে গেছে। আর এটা যে কীভাবে কাজ করে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। যারা ইউপিএসসি লেভেলের পড়াশোনা করছে তাদের জন্য এটা কীভাবে কাজ করে সেটা ইম্পর্টেন্ট, যাদের বায়োলজি আছে তাদের জন্য ইম্পর্টেন্ট, জেনারেল সায়েন্সের জন্য আর ইম্পর্টেন্ট নয়। জেনারেল সায়েন্সের জন্য এইগুলো ইম্পর্টেন্ট, যে লিপিড আছে, প্রোটিন আছে, ফসফোলিপিড, কোলেস্ট্রল, তারপরে হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিনস, ফ্লুইড মোজাইক মডেল, তারপরে সোয়েডবার্গ ইউনিট, তারপরে আমাদের যে গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন, এগুলো ইম্পর্টেন্ট। তাহলে আজকের মতো মানে এই জিনিসটা ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট পার্ট শেষ, সেকেন্ড পার্ট শুরু।